আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ সরকারের সময়ও এই সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে এবং সরকারের রানিং একজন যুগ্ম সচিবের স্ত্রী তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সম্পর্কে বিচার দিয়েছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা সাংঘাতিক নির্যাতিত, দমে ফেলতে পারছে না, বের হতে পারছে না। এই ধারাটা সবসময় আছে এবং ডোনাল্ড ট্রাম্প তার দেশে এক্সট্রিমিস্ট বা ধর্মীয় একটা লেবাস লাগিয়ে তিনি রাজনীতি করেন। তিনি বর্ণবাদীদের খুব সুবিধা দেন, তার সময় তার বর্ণবাদীরা কমফোর্ট একটা জোনে থাকে। এইটা মোটামুটি বিশ্বব্যাপী সমাদৃত। ডোনাল্ড ট্রাম্প এবং মোদি, নরেন্দ্র মোদি 13 ফেব্রুয়ারিতে কি মিটিং হয়েছে আমি বলছি ভাই আমি তো ছিলাম না, আমি জানি না, কিন্তু বলেছিলাম যে আস্তে 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 বিভিন্ন সূত্রে এগুলো জানা যাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সোর্স ধরে জানা গেছে যে সেই বাংলাদেশে সংখ্যালঘু যে ইস্যুটি, এই ইস্যুটি জোরালোভাবেই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির বৈঠকে উঠেছে। এর পাশাপাশি বাংলাদেশকে যে এখনও ভারত কোনো আলোচনার বড় স্পেস দিতে চাচ্ছে না, এটা বাংলাদেশের উপরে ভারত বেশ কিছু দোষারোপ চাপিয়ে একটু ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা। যেমন বাংলাদেশ যখন সার্কের কথা বলছে তখন তারা এইটার সরাসরি উত্তর না দিয়ে বলছে যে আপনারা সন্ত্রাসবাদকে একটা বৈধ মোড়কের মধ্যে আনবেন না, মানে প্রশ্ন একটা, উত্তর একটু অন্যদিকে। যাই হোক, এখন এক হাতে তো তালি বাজে না, কিছু কিছু এক্সট্রিমিস্ট সব দেশেই থাকে। নির্দ্বিধেই বলি, ভারতে যেরকম আছে বাংলাদেশেও আছে, ভারতে যেরকম ধর্মীয় মূল্যবাদ আছে বাংলাদেশেও আছে। এটা বাংলাদেশে যা আছে যে এটা বাংলাদেশের দায়িত্বশীলরা কখনো স্বীকার করে না, এবং ভারতে যে আছে ভারতের দায়িত্বশীলরা স্বীকার করে না। তারা তাদের বলবে যে আমরা হিন্দু মহাজোট হবে, হিন্দু ঐক্য হবে, ওইখানেও যে ধর্মীয় উন্মাদনা আছে এটা স্বীকার করবে না। সেম দ্যাট বাংলাদেশে। এই পরিস্থিতির মধ্যে আমাদের সামনে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা দিয়ে নজর দিতে চাই, যেখানে অল্পতে অনেক কিছু ইন্ডিকেট করেছে। আমি বলে নেই, সার্কের প্রাণ দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার সময় সার্ক খুব উজ্জ্বল একটা জায়গায় গিয়েছিল এবং আমরা ছোটোবেলায় আমরা দেখেছি 84, 85, বিশেষ করে 85-র যে সার্ক শীর্ষ সম্মেলন, সেটা আমাদের খুব মনে আছে। সারা বাংলাদেশের সে জায়গায় আজকালকার মতো ডিজিটাল যুগ না, মোবাইল ফোনের যুগ নাই, ইন্টারনেট নাই, মোবাইল ফোন নাই, তবুও সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টেলিভিশনের যুগে শুধু টেলিভিশন দিয়ে সার্ক সারা বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকে গিয়েছিল এবং সার্কের অনেক অনেক ফায়দা আছে, ওইসবে আমি যেতে চাই না। সেই উদ্দীপনার পরে আর সার্ককে দেখা যায়নি। ইন্ডিয়া পাকিস্তানের রেশারেশিতে সার্কের অকাল মৃত্যুই হয়েছে বলা যায়। এবং আমি মনে করি যে এইটা ওই টাইপের একজন ঝানু কূটনীতিবিদ এবং নির্বাচিত সরকার যদি বাংলাদেশে না আসে, তাহলে আমার মনে হয় না যে ইন্ডিয়ার সঙ্গে বাজাবাজি করে সার্ককে আবার উজ্জীবিত করা যাবে। কেন এই কথাগুলো, চলুন আমরা একটা খবরে নজর দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কথাগুলো কোথা থেকে এসছে। বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত, অনেক পত্রপত্রিকা এটাকে এই নিউজটাকে তুলে ধরেছে। কেউ কেউ বলছে যে সার্ক প্রসঙ্গ বাংলাদেশ তুলতে যাওয়ার পর ভারত সন্ত্রাসবাদের জুজু দেখিয়ে দিয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক, এই সার্কের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তুলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রীর কাছে একটি প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে ওমানে একটা মিটিং হয়েছে, আপনারা জানেন। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এরকম তথ্যগুলো সামনে এনেছেন। বলছেন যে মাসকাটে ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনর্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন। সেখানে তৌহিদ হোসেনকে জয়শঙ্কর সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশে উচিত নয় বলেছেন। মানে সন্ত্রাসবাদকে বাংলাদেশ কি স্বাভাবিকভাবে দেখছে? আমি জানি না তারা কি বলতে চান। তাদের সেনাপ্রধান বলছেন যে ভারতের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের বর্ডার ঘুরে গেছে। যাই হোক, 2016 সালের সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে স্থগিত আছে। ওই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে ভারত তখন বলেছিল সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলছেন, আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক স্বাভাবিক হয় কোন কোন জায়গায় তারা পয়েন্ট ধরছে। স্বাভাবিক সম্পর্কের উপর কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কি পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি। অবশ্যই সহযোগিতামূলক নয়। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত। মানে বাংলাদেশে যারা এইসব বলছে, ওই যে রক্তগরম কয়েকজন উপদেষ্টা হ্যান তেন এইটা বলে দেন, ওই ভারতে এইভাবে ঢুকা হবে, ওইভাবে ঢুকা হবে, এগুলো যে
দায়িত্বশীল চেয়ারে থেকে বলা যায় না এইটুক বোঝার বোঝ বা বয়স তাদের একটু ঘাটতি আছে কিনা। জয়সওয়াল বলছেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি। যেটা বলছিলাম আমি আপনাদের শুরুতে, প্রকৃতপক্ষে এ মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায়ও এটি উঠেছিল এবং ডোনাল্ড ট্রাম্প কী করবেন। ডোনাল্ড ট্রাম্প তো তার ইলেকশনের আগেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে একটা অবস্থান জানিয়ে দিয়েছেন তার দৃষ্টিতে, এবং তিনি বাংলাদেশি সংখ্যালঘুদের তার মতো করে তিনি সাপোর্ট দিবেন কি দিবেন না, যেই উচ্ছ্বাসে মোটামুটি ভারতে যারা ধর্মীয় পলিটিক্স করেন, বা আমি যদি বলি হিন্দুত্ববাদ নিয়ে পলিটিক্স করেন, তারা বেশ আনন্দের সঙ্গে ছিলেন যে ট্রাম্প আসছেন 20শে জানুয়ারি, এর পরে এই হবে সেই হবে। যাই হোক, ট্রাম্প আসার পরে ডক্টর ইউনূসের চেয়ে আপাত দৃষ্টিতে চাপ বেশি পড়েছে নরেন্দ্র মোদীর উপর। শেকল বেঁধে তাদের দেশের মানুষকে ফেরত পাঠানো হচ্ছে শুল্ক নিয়ে। ট্রাম্প সোজা বলে দিয়েছেন যে বন্ধুত্বের জায়গায়, ব্যবসা তো ব্যবসার জায়গায়, দেশে দেশে ব্যবসা হবে, ঠিক আছে, আমার আর মোদীর বন্ধুত্ব আছে, কিন্তু ব্যবসায় কোনো টাল্টিবাল্টি চলবে না। দেখা যাক শেষ পর্যন্ত। আমেরিকা মাঝখানে যদি বলি, ভারত এবং বাংলাদেশের এই বন্ধুত্বের লড়াই, সেটা কোন দিকে গিয়ে করায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।